আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নারী করদাতার সংখ্যা পুরুষের অর্ধেক, কর্মক্ষেত্রে বৈষম্যের কারণেই মূলত এমন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদরা। মৌসুমের প্রথম বৃষ্টিতে আলুর আবাদে বিপর্যয়, পানি জমেছে জমিতে, বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল খুলেছে মস্কোর, জ্বালানির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাড়ল তেল সরবরাহের সুযোগ, কোষাগারে জমা হবে। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার, হাসপাতালে গিয়ে খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আয়কর রিটার্ন দাখিলে পুরুষের তুলনায় পিছিয়ে পড়ছে নারীরা। সর্বশেষ তথ্য বলছে যে নারী করদাতা সংখ্যা পুরুষের তুলনায় অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আদায়ের ক্ষেত্রেও বড় পার্থক্য রয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন যে কর্মক্ষেত্রে আয়ের দিক থেকে অবহেলিত নারীরা। আর এনবিআর বলছে যে নারী কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এক্ষেত্রে কর আহরণ মুখ্য বিষয় নয়, সচ্ছলতা নিশ্চিত হলে খুব স্বাভাবিকভাবেই বাড়বে রাজস্ব আয়। জামালপুরের মিনারা পারভিন একদিকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা। আয়ের হিসাব মাফিক নিয়মিত কর দিয়ে আসছেন তিনি, রাজস্ব বৃদ্ধিতে রাখছেন ভূমিকা। আমি যে অনেক বড় কিছু তা না, কিন্তু আমি যতটুকু করি, আমি যখনই গভর্নমেন্টের ট্যাক্সের আওতায় পড়ে গেছি, আমি কিন্তু তখন থেকে ট্যাক্স দিয়ে আসতেছি। এটা আমার মনে হয়েছে নৈতিক দায়িত্ব। তবে দাখিলকৃত রিটার্ন জরিপে দেখা যায় মিনারাদের মতো নারী করদাতার সংখ্যা পুরুষের তুলনায় অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আয়ে নারী করদাতাদের সংখ্যা পুরুষদের 4 ভাগের 1 ভাগ। করযোগ্য আয়ের সীমা যত বাড়ে নারী করদাতাদের সংখ্যা যেন ততই কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে দেশে নারী কর্মজীবীর সংখ্যা এখন 2 কোটি। এর বড় অংশ অপ্রাতিষ্ঠানিক ও স্বল্প আয়ের শ্রমখাত, যেমন গৃহস্থালী, গার্মেন্টস ও কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই এই অর্থনীতিবিদের মতে কর্মক্ষেত্রে বৈষম্যের কারণে নারী করদাতাদের সংখ্যা কম। অধিকাংশ নারী যারা লেবার ফোর্সে আছেন কিন্তু ট্যাক্স দিতে পারছেন না, তারা মাঠ পর্যায়ে কৃষিকাজের সাথে যুক্ত অথবা ছোট কাজের সাথে যুক্ত। কিন্তু যারা ট্যাক্সের আওতায় আসতে পারেন এমন নারীরা কিন্তু অধিক সংখ্যক হারে ট্যাক্স দিচ্ছেন বলেই এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে নারী যত সচ্ছল হবে তত বাড়বে করদাতার সংখ্যা। অনুপ্রেরণা দিতে নারীদের করমুক্ত আয়ের সীমা পুরুষদের চেয়ে কম রেখেছে সরকার। প্রবীণ নারী করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা আরও বেশি। বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রদেয় করের উপর অন্তত 15% রেয়াতও দিচ্ছে এনবিআর। উইমেন চেম্বারগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলছি। আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে যৌথভাবে আমরা কাজ করার চেষ্টা করব। এই বিষয়গুলোতে কিভাবে আমরা তাদেরকে আরও বিশেষ করে অনুপ্রাণিত করতে পারি, তার মাধ্যমে দুটো কাজ হবে। একটি হলো নারী অনেক বেশি কর্মক্ষম হবে, নারীরা অনেক বেশি কার্যক্রমের সাথে ব্যবসা এবং বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারবেন। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী রিটার্ন দাখিলকারীর সংখ্যা 11,36,000-এর কিছু বেশি। রংপুর অঞ্চলে মৌসুমের প্রথম মুষলধারের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির আলু ক্ষেত, বিপাকে পড়েছেন সেখানকার কৃষকেরা। গেল কয়েকদিন ধরেই মাঠ থেকে আলু তুলে লাইন করে জমির উপর রেখেছিলেন অনেকেই। কেউ কেউ আবার ফসল তোলার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে, কিন্তু বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় এসব আলু এখন পচনের মুখে। সেচ দিয়েও সমস্যার সমাধান করতে পারছে না চাষিরা। জানিয়েছেন এমনিতেই আলুর দাম নেই, অন্যদিকে যতটুকু ফসল ততটুকু পানিতে ডুবে যাওয়াতে দিশেহারা তারা। আবহাওয়া অফিস বলছে যে অবশ্য গত 3 দিনে রংপুর অঞ্চলে 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের আগে বর্ষা হওয়ার কারণে আলুর মোটামুটি এবার আমাদের কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। আলু তুলতে মনে করেন যে জায়গা দোনে 3,000 টাকা লাগতো, সে জায়গা টাকা লাগতেছে এখন 6,000, ডাবল টাকা লাগতেছে। বৃষ্টি হওয়ার কারণে মনে করেন আলু সম্পূর্ণ বাইরে ভাসিয়ে আছে। এখন আলু হয়েছে সবুজ, আলুর বাজারও খারাপ। রংপুর অঞ্চলে মৌসুমের প্রথম মুষলধারের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির আলু ক্ষেত, বিপাকে পড়েছেন সেখানকার কৃষকেরা। গেল কয়েকদিন ধরেই মাঠ থেকে আলু তুলে লাইন করে জমির উপর রেখেছিলেন অনেকেই। কেউ কেউ আবার ফসল তোলার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে, কিন্তু বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় এসব আলু এখন পচনের মুখে। সেচ দিয়েও সমস্যার সমাধান করতে পারছে না চাষিরা। জানিয়েছেন এমনিতেই আলুর দাম নেই, অন্যদিকে যতটুকু ফসল ততটুকু পানিতে ডুবে যাওয়াতে দিশেহারা তারা। আবহাওয়া অফিস বলছে যে অবশ্য গত 3 দিনে রংপুর অঞ্চলে 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের আগে বর্ষা হওয়ার কারণে আলুর মোটামুটি এবার আমাদের কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। আলু তুলতে মনে করেন যে জায়গা দোনে 3,000 টাকা লাগতো, সে জায়গা টাকা লাগতেছে এখন 6,000,
ডাবল টাকা লাগতেছে। বৃষ্টি হওয়ার কারণে মনে হয় আলু সম্পূর্ণ বাইরে ভাসিয়ে আছে। এখন আলু হয়েছে সবুজ, আলু বাজারও খারাপ। সাপে বর হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য। এরই মাঝে বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলাতে রাশিয়ার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম আরও বৃদ্ধি পেলে নিজেদের অর্থনীতির প্রধান উৎসকে কাজে লাগিয়ে কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে এ দেশটি, যা কাজে লাগাবে সামরিক রসদ যোগানের খাতে। বিশ্লেষকদের মতে যে বিদ্যমান এই সংকট দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। ইরানের সাথে মার্কিন ইসরায়েল চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এশিয়া ও ইউরোপের দেশগুলো। রফতানি বাধায় ধুঁকছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতার সাপে বর হয়েছে রাশিয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান মার্কিন আগ্রাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর থেকে ঘুরিয়ে দিয়েছে সবার মনোযোগ, যে কারণে আগ্রাসন বন্ধে আপাতত সিদ্ধান্ত নেওয়ার চাপ কমেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ভ্লাদিমির পুতিনকে এক কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুদ্ধ বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো চাপ নেই তার উপর। পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, আর ঠিক সেই সুযোগেই নিচ্ছে মস্কো। এ দফায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আটকা পড়া রুশ জ্বালানিবাহী জাহাজগুলো পৌঁছাবে ভারতের মতো বহু দেশে। তাছাড়া অনেকটাই শিথিল হয়ে পড়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা। তেলের দাম বৃদ্ধি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে দেশটির জন্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের তীব্রতার জেরেই বাধ্য হয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে অনেক দেশ। বলা হচ্ছে, এই সুযোগে মূল আয়ের উৎসকে কাজে লাগিয়ে নিজেদের কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে মস্কো, যা সরাসরি ব্যয় করা হবে ইউক্রেন যুদ্ধের সামরিক রসদের খাতে। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান।